তো এই এনিমের শুরুতেই আমরা একটা মারাত্মক ব্যাডাস ক্যারেক্টারকে দেখি, যে ছিল একজন ভয়ঙ্কর কিলার এবং সে টাকার বিনিময়ে কন্ট্রাক্টে মানুষ মারে। এই নাও তোমার 10 কোটি, তুমি অনেক ভালো কাজ করেছো। সরি, কিন্তু তোমাকে শেষ করার জন্য আমি 20 কোটি পাইছি। এই সেলের নাম 7, যে কিনা ওয়ার্ল্ডের বেস্ট কিলার, কিন্তু স্বপ্নে। আর বাস্তবে সে পথের ধারে চটপটির দোকান চালায়। মামা, এক বাটি চটপটি দেন। এই নাও দুনিয়ার সেরা চটপটি। হ্যাঁ, সেরা না ছাই, এর থেকে ভালো চটপটি তো আমার কুকুরই বানাতে পারে। শহরে আনতে। 7, খুব হয়েছে, আমরা আজ থেকে আর চটপটি বেচবো না। আজ থেকে আমরা এমন একটা কাজ করব যাতে আমরা কোটিপতি হয়ে যাব। কিন্তু স্যার, এই কথা তো আপনি চটপটির দোকান দেওয়ার আগেও বলেছিলেন। চুপ করো 7, তুমি কি তোমার পাস্ট সম্পর্কে জানতে চাও না? আসলে 7-এর তার অতীতের কোনো কিছুই মনে নেই। সে কোথায় থাকতো, কি করতো, কেবল তার নাম ছাড়া, যেটা হচ্ছে 7। জি স্যার, আমি জানতে চাই। তার জন্য আমাদের আগে ইস্টার্ন আইল্যান্ডে যেতে হবে, আর তাদের মডার্ন টেকনোলজি দিয়ে আমরা তোমার স্মৃতি ফিরিয়ে আনবো। কিন্তু তার জন্য আমাদের প্রয়োজন অনেক অনেক টাকা। কত টাকা? 100 কোটি। 100 কোটি? আর তার জন্য তোমাকে হতে হবে একটা কিলার। কিলার? পৃথিবীতে প্রফেশনের দিক থেকে 2 নম্বরে হচ্ছে কিলার। আর কিলারের মধ্যে ফ্রিল্যান্সিং কিলারে সবচেয়ে বেশি টাকা কামানো যায়, যদিও এটা ইল্লিগাল। কিন্তু স্যার, আমি কিভাবে একটা কিলার হব? আমি তো শুধু এই সিজার ম্যাজিক মুভটাই জানি। 7, তুমি কি ভুলে গেছো তোমার সামনে দাঁড়িয়ে আছে পৃথিবীর সেরা এবং স্ট্রংগেস্ট টিচার ডাইবো। আমি তোমাকে এত ভয়ঙ্কর কিলার বানাবো যাকে দেখে পুরো পৃথিবী থরথর করে কাঁপবে। ওই চাচা, আমার বাকি পরিশোধ করবো কবে? সমস্যা নেই, কালকেই করে দেবো। এই নাও 7, আমার নতুন আবিষ্কার, দ্য গাইবা এগ। এই গাইবা এগ ভেঙে তুমি যেই জিনিসের কথা ইমাজিন করবা সেটা দিয়ে ট্রান্সফর্ম হয়ে যাবা। সত্যি সত্যি? ওই 7, তুই কি আমাকে অবিশ্বাস করছিস? না স্যার। আর 7 কিসে ট্রান্সফর্ম হয়ে দেখো। আরে শালা, এই মাল কোত্থেকে এলো? আর এই নাও আমার দ্বিতীয় অস্ত্র, সুপার স্পিড ফ্লাইং চিকেন। এর নাম ফে। এ তোমাকে উড়তে হেল্প করবে। সত্যি? কিন্তু একে দেখে তো মনে হয় না নিজেই উঠতে পারে। আরে, এটা কি ধরলে? সরি 7, ও এটা ধরেই উঠতে পারে। আর এটাই তোমার লাস্ট পরীক্ষা 7। এবার তোমাকে সত্যি সত্যি কারো প্রাণ নিতে হবে। কিন্তু আমাদের বোকা 7 কারো প্রাণ কি নেবে? সে একটা পোকাকেই মারতে পারে না, বরং নিজের আঙুল কেটে বসে এবং উল্টো সবার থেকেই পিটুনি খাই। এই নাও 7, তোমার সার্টিফিকেট। আর তুমি আজ থেকে একটা প্রফেশনাল কিলার। আর ওই দেখো কমিউনিটি সেন্টার, তুমি চুপচাপ বিয়েতে যাবে এবং নতুন বইয়ের চুল কেটে দেবে। এটা হচ্ছে তোমার প্রথম মিশন। কি? একদম না, আজ ওই বেচারির বিয়ে। আমি এমন খারাপ কাজ একদমই করতে পারবো না। পরের এক্স বলেছে আমাদের 5,000 টাকা দেবে। কোথায় কোণে? এরপর 7 ছদ্মবেশে সেই বিয়েতে ঢুকে পড়ে এবং লাইট বন্ধ হতেই সে কনের চুল কাটতেই যাবে, কিন্তু তখনই তার নজর সামনের স্ক্রিনে বর এবং কনের পাস্টের একটা ভিডিও দেখায় ব্যস্ত হয়ে পড়ে, যেখানে দেখানো হচ্ছিল তারা কিভাবে একে অপরের সঙ্গে দেখা করেছিল আর কিভাবে একসঙ্গে বড় হয়েছে। আচ্ছা ভাই, অতীতে আমি কেমন ছিলাম? আমার কি কোনো গার্লফ্রেন্ড ছিল? ঠিক তখনই ভিডিও শেষ হয়ে যায়, আবার লাইট জ্বলে ওঠে, আর এদিকে 7 ভুল করে কনের পরিবর্তে বরের চুল কেটে দেয়। বাঁচতে চাইলে পালান ডাইভো স্যার। আর 7 আর ডাইভো স্যার সেখান থেকে ভো দৌড় দিয়ে পালাতে থাকে। আর পালাতে গিয়ে 7 একটা রোবটের সঙ্গে ধাক্কা খায়। তখন তার পকেট থেকে একটা ব্যাজ মাটিতে পড়ে যায়, যেটা আসলে তার অতীতের একমাত্র চিহ্ন। আরে, এটা তো একটা রোবট। ওই, তুমি কি ইস্টার্ন আইল্যান্ডের? আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? 1 সেকেন্ড, এই ব্যাচটা কি তোমার? ও, এইটা? হ্যাঁ, এটা তো আমার, কিন্তু আমি জানি না এটা কি। ঠিক তখন এই রোবটটা 7-এর উপর অ্যাটাক করে দেয়। আরে, মাথার তার ছিঁড়ে গেছে নাকি? আমাদের কাছে অর্ডার আছে, যার কাছে এই ব্যাচ থাকবে তাকে দেখার সাথে সাথে শেষ করে দিতে হবে। এখন নিজেকে বাঁচাতে 7 তার সিজার দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু তার আগেই রোবটের অ্যাটাক তার গায়ে লেগে যায়। কিন্তু 7ও পাল্টা অ্যাটাকে সিজার দিয়ে রোবটের এক হাত কেটে দেয়। অনেক হয়েছে, এবার মরো। কিন্তু মারার আগে এটা তো বলো, আমি কে আর আমাকে কেন মারতে চাও? আমার ডেটা অনুযায়ী তুমি পৃথিবীর। কিন্তু রোবটের কথা শেষ করার আগেই একটা মেয়ে এসে সেই রোবটের মাথা ধর থেকে আলাদা করে দেয়। আরে পাগলি, ওরে মারার আগে সম্পূর্ণ কথাটা বলতে তো দিতি। ওই ছেলে, তুমি কে? আর তোমার কাছে কিলার লেগের এই ব্যাস কোথা থেকে এলো? ক্লিয়ার লিখ আবার কি? কিন্তু তখনই রোবটটা সেলফ ডিস্ট্রাক্ট করা শুরু করে, তাই মেয়েটা সেখান থেকে কেটে পড়ে এবং 7ও কোনো মতে তার প্যাচটা নিয়ে ফেয়ের সাহায্যে সেখান থেকে পালায়। ওই 7, বসে আই, আর এই নে শুকনো রুটি খা। আর তুই তোর প্রথম মিশনেই ফেল করছিস। দাইবো স্যার, এই কিলার লিগটা আসলে কি? কিলার লিগ হলো এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর খুনিদের দল। ওখানে থাকে টপ কিলাররা। শোনা যায় যদি তোমার নামে কন্ট্রাক্ট ওদের হাতে পড়ে, তাহলে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও তোমাকে বাঁচাতে পারবে না। ডাইবো স্যার, আমি ঠিক করে ফেলেছি, আমি হব এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কিলার, টপ 100 কিলারের একজন। ঠিক আছে? আর আমি হচ্ছি তোমার ম্যানেজার। আর শোনো 7, এই নাও তোমার নতুন সিজার। আর আজ থেকে তুমি চালাবে ডাইবো জে হেয়ার সেলুন। এখানে আমাদের সব অর্ডার নেওয়া হবে। আর এভাবেই 7 হয়ে যায় একটা প্রফেশনাল কিলার এবং একটা পার্ট টাইম বারবার। পরের দিন, ওই কিউটি, চুল কাটাবি নাকি? চুপ কর, এমন চাটি মারবো না, মারির একটা দাঁতও আসতে থাকবে না। এরপর আমরা দেখি 7 তার দ্বিতীয় মিশন পাই। এই নাও, এটা হচ্ছে ম্যাড ডগ গ্যাংয়ের সর্দার। আমি চাই আগামীকাল ভোরের আলো ফোটার আগেই তুমি তার চোখের আলো নিভিয়ে দাও। ঠিক আছে ম্যাম, হয়ে যাবে। তো 7 একটা কুকুরের ভেষ নিয়ে চুপচাপ ম্যাড ডগের আস্তানায় প্রবেশ করে। কেউ তাকে সন্দেহ করে না এবং নীরবে বসের সামনে চলে যায়, যার চোখ সে অন্ধ করতে এসেছে। ওই, তুই কে? তোকে তো আগে কখনো দেখিনি। আমার নাম হচ্ছে 7 পাবে। তাকে এমন একটা নাম বলতে হবে যেটা এই ম্যাড ডগ গ্রুপের কারোর সাথে যাতে মিল না খায়। আমার নাম হচ্ছে দুদুমিয়া। হ্যাঁ, এটা তো আমার নাম। আর তোর গা থেকে মানুষের গন্ধ কেন আসছে? তুই সত্যি সত্যি আবার মানুষ না তো? স্যার,
এই সত্যিই ডগ কিনা তা যাচাই করার জন্য আমার কাছে একটা উপায় আছে, আর সেটা হচ্ছে তোমাকে অন্য সব কুকুরের মতো হাগু খাইতে হবে। ভাই এটা শুনে সেভেনের অবস্থাটা টাইট হয়ে যায়। তুই প্রথমে খেয়ে দেখা, আর কি বলবো ভাই, এই কুকুর সত্যি সত্যি খেয়ে নেয়। এই নে তোর হাগু তুই খা। এই বলে সেভেন তার মানুষ রূপে ফিরে আসে এবং ফুল স্পিডে গিয়ে চশমার উপর দিয়ে বসের চোখ কানা করে দেয়। কিন্তু তখনই বস তার 2 আঙুল ধরে ঠাস করে ভেঙে ফেলে। এটা কেমনে পসিবল? আমি না তোমার চোখ কানা করে দিলাম, তারপরে তুমি কিভাবে দেখছো? এই দেখ নিচে আমার চোখ, আমি তো শুধু স্টাইল মারার জন্য চশমাটা কপালে পড়েছিলাম। এবার সেভেন বসের কথা বলার সুযোগ নিয়ে তার বাম হাত দিয়ে বসের চোখ কানা করার চেষ্টা করে, কিন্তু বস তার বাম হাতের আঙুলও ঠাস করে ভেঙে দেয়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মারতে কে পাঠিয়েছে তোকে? আমি একটা প্রফেশনাল কিলার, আমি আমার ক্লায়েন্টদের তথ্য কাউকে দেই না। এই বলে এবার সে তার পা দিয়ে বসের চোখ কানা করার চেষ্টা করে। আর ভাই এবারও বস ডগ তার পা ভেঙে দেয়। কে পাঠিয়েছে তোকে বল। এবার সেভেন তার জিভ দিয়ে বসের চোখ কানা করে দেয়। আর এবার বস তার অ্যাংরি মোডে চলে আসে এবং সেভেনকে তার গিটার দিয়ে উত্তম মধ্যম দিতে শুরু করে এবং সেভেনকে খুবই বাজেভাবে পিটুনি দিতে থাকে। আর তখনই এক মুহূর্তের জন্য সেভেন বেহুশ হয়ে যায় এবং তার মধ্যে পাস্টের সেভেন জেগে ওঠে। সেভেন এক হাত দিয়েই বসের গিটার ভেঙে ফেলে এবং বসকে প্রায় শেষ করেই ফেলবে, কিন্তু তখনই সেভেন আবার হুঁশে ফিরে আসে এবং বস আবার তাকে ঠাপ দিতে থাকে। কিন্তু তখনই বসের নজর সেভেনের কাছে থাকা তার পুরাতন ছবির দিকে পড়ে, যেটা মিয়াও সেভেনকে দিয়েছিল। এই ছবি তোমার কাছে কোত্থেকে এলো? তোমাকে কি মিয়াও পাঠিয়েছে? হ্যাঁ না মানে আমি জানি না। আসলে দুদু মিয়া আর মিয়াও অনেক ছোট থেকেই একে অপরকে পছন্দ করতো এবং মিয়াও তাকে খুবই ভালোবাসতো। একদিন সে দুদু মিয়াকে বলে, শোনো দুদু মিয়া, তুমি যদি কখনো আমার সাথে চিট করো তাহলে আমি তোমার চোখ উপড়ে নেব। তাহলে তুমি তার সাথে চিট করেছো? সেই জন্যই সে তোমাকে অন্ধ করতে চাই। আসলে দুদু মিয়া মিয়াও এর সাথে কখনো চিট করেনি, বরং মিয়াও বাচ্চা খুবই পছন্দ করতো। কিন্তু একটা কুকুর একটা বিড়ালের সাথে বিয়ে করে কখনো বাচ্চা নিতে পারে না, তাই মিয়াও এর ভালোর জন্যই সে মিয়াওকে ছেড়ে চলে আসে, যেন সে একটা বিড়ালকে ভালোবেসে তার সাথে সংসার করে বাচ্চা নিতে পারে। তুমি তাকে ছেড়ে দিয়ে অনেক ভালো কাজ করেছো, কিন্তু তাকে বলে তো আসতে পারতে, যেন সে প্রতিশোধের নেশায় তার বাকি জীবনটা নষ্ট না করে। এই বলে সেভেন সেখান থেকে চলে যায়। এবার গিয়ে দুদু মিয়া রিয়ালাইজ করে সে কত বড় ভুল করেছে। এদিকে আমরা দেখি মিয়াও তার পুরো আর্মি নিয়ে রেডি হয়ে গেছে দুদু মিয়ার উপর আক্রমণ করার জন্য। কিন্তু তখনই সেখানে দুদু মিয়া তার গিটার নিয়ে চলে আসে এবং খুবই রোমান্টিক স্যাড সং গাইতে থাকে, যে গান শুনে মিয়াও এর তার পাস্টের কথা মনে পড়ে যায় এবং তার চোখে জল চলে আসে। আমাকে মাফ করে দিও মিয়াও, আমি তোমার সাথে কখনোই চিট করিনি, বরং একটা ডগ ও একটা বিড়াল কখনোই বাচ্চা নিতে পারে না। এজন্য আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম যেন তুমি অন্য কোনো বিড়ালকে ভালোবেসে তার সাথে বাচ্চা নিতে পারো। তুমি মিথ্যা বলতো, তুমি একটা মিথ্যুক। হ্যাঁ আমি একটা মিথ্যুক, কিন্তু আমি একটা কথা কখনোই মিথ্যা বলিনি, যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আর এরা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তবে বড় কথা, এ দুদু মিয়া ছিল না, বরং এ ছিল আমাদের সেভেন, যে দুদু মিয়ার ভেষ নিয়ে তাদের মাঝে মীমাংসা করাতে এসেছিল। আর তখনই 13 সেখানে চলে আসে এবং দুদু মিয়া ভেবে আমাদের সেভেনের উপর অ্যাটাক করে দেয়, কারণ তাকে কেউ হায়ার করেছিল দুদু মিয়াকে মারার জন্য। সময় থাকতে মিয়াও সেভেনকে বাঁচিয়ে নেয়। মিয়াও বলে, তাহলে তুমি সেই ভয়ানক কিলার 13? হ্যাঁ, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। আর তখনই মিয়াওয়ের অর্ডারে সকল বিড়াল 13-এর উপর অ্যাটাক করে দেয়। চিন্তা করো না দুদু মিয়া, আমি থাকতে তোমাকে কেউ ছুতেও পারবে না। কিন্তু মিয়াও পিছনে ঘুরতে দেখে দুদু মিয়া মানে আমাদের সেভেন সেখান থেকে ফ্রুত হয়ে গেছে। সেভেন তার জান হাতে নিয়ে পালিয়ে দূরে চলে আসে। যাক ভাই, বাঁচা গেল। ওই হিরো এদিকে তাকা। আর সেভেন দেখে 13 তাকে সামনে থেকে ঘিরে ধরেছে। ওই থামো থামো, আমি দুদু মিয়া না, আমি তো দ্য ড্যাশিং হ্যান্ডসাম হিরো সেভেন। তুই কি ভেবেছিস এই বান্দর মার্কা ভেষ নিয়ে বেঁচে যাবি? এই বলে 13 আবারও সেভেনের উপর অ্যাটাক করে দেয়। এদিকে সেভেন গায়ে বাই ইউজ করে সঙ্গে সঙ্গে সেখান থেকে উধাও হয়ে যায়। এটা কি করে সম্ভব? সে হঠাৎ করে কিভাবে উধাও হতে পারে? আসলে সেভেন সেখান থেকে উধাও হয়নি, বরং একটা পাথরে ট্রান্সফর্ম হয়েছিল। কিন্তু তখনই একটা কুকুর সেই পাথরের গায়ে মুতে দেয়। শহর চালা কুত্তা। এই জন্য সেভেন 13-এর কাছে আবার ধরা খেয়ে যায়। সত্যি করে বল, তোর কাছে এই ব্যাস কোথা থেকে এলো? আমি জানি না। তখনই সেভেন তার সিজার দিয়ে 13-এর মাস্ক কেটে ফেলে। আর আমাদের সেভেন 13-কে দেখে পুরো ফিদা হয়ে যায়, যেমনটা আমি তাকে দেখে হয়েছিলাম। তুই আমার ফেস দেখেছিস, এখন তোকে মরতেই হবে। আমি কিন্তু সিঙ্গেল, তুমি চাইলে আমার মতো হ্যান্ডসাম ছেলের সাথে ডেটে যেতে পারো, কিন্তু কফির বিল তুমি দিবে। তখন 13 সেভেনের মুখে জোরে একটা কিক মারে এবং সেভেন উড়তে থাকে। তখনই সেভেন ফে এর সাহায্যে সেখান থেকে উড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু 13 এবার আর সেভেনকে পালাতে দেয় না এবং নিনজা স্টার তার দিকে ছুড়ে মারে, যার কারণে সেভেন মাটিতে পড়ে যায় এবং ফেও মারাত্মক ইনজুর্ড হয়ে যায়। এরপর 13 সেভেনকে শেষ করতে পা বাড়ায়, কিন্তু সেভেন তার সিজারকে 2 ভাগ করে 13-এর উপর অ্যাটাক করে দেয়। এবার 13 একটু ডিফিকাল্টির ভিতরে পড়ে, তাই 13 তার 2 তলোয়ার দিয়ে সিজারের 2 অংশকে আটকে দেয় এবং সেভেনের হাত ধরে ফেলে যেন সেভেন নড়তে না পারে, এবং তার বেনিতে বাঁধা ছুরি দিয়ে সেভেনের উপর অ্যাটাক করে দেয়। আর এটা থেকে বাঁচতে গিয়েই দুর্ঘটনা ঘটে যায়। বাহ, অনেক সুন্দর অ্যাটাক, এরকম অ্যাটাক আরো চাই। যার কারণে 13 আরও রেগে যায়। এই নে তোর অ্যাটাক। আর যেই না সে সেভেনকে শেষ করবে, তখন ফে তার অ্যাংরি মোডে চলে আসে এবং 13 তলোয়ারকে এমনভাবে ভেঙে ফেলে যেন এটা কোনো কাঠি। এটা দেখে সেভেন এবং 13 হতভম্ব হয়ে যায়, সাথে আমিও, কারণ আমাদের ফে দ্য চিকেন একটা ড্যাশিং মাস্কুলার মানুষে পরিণত হয়ে যায়। সাথে সাথে ফে 13-কে একটা খুবই পাওয়ারফুল পাঞ্চ মারে, যার কারণে 13 দূরে পিছিয়ে যায়। আর তখনই মিয়াও এবং সকল বিড়াল 13-কে ঘিরে ফেলে, যার কারণে 13-এর এখান থেকে পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। 13 বলে, সেভেন এবারের মতো তো তুই বেঁচে গেলি, কিন্তু পরের বার আমি তোকে ঠিকই জানে মেরে দেবো। এই বলে 13 চলে যায় এবং সেভেন
এবারের মতো বেঁচে যায়। তো পরের দিন একটা মধ্যবয়সী লোক তার ছেলের চুল কাটানোর জন্য সেভেনের দোকানে আসে এবং সেভেনকে একটা বুড়ি মহিলার ছবি দেখায় যে মানুষ ঠকিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। লোকটি সেই বুড়িকে দ্রুত শেষ করার কন্ট্রাক্ট দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সেভেন একটা বাক্সের ভেষ নিয়ে চুপচাপ সেই বুড়ির পিছু নিতে থাকে তাকে খতম করার জন্য। আরে এখানে বাক্স কোথা থেকে এলো, যাই বাড়িতে নিয়ে যাই, কাজে লাগবে না। এই ভেবে সে বাক্সটিকে লাফিয়ে লাফিয়ে বাক্সকে ভেঙে চুরে ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে নেয়, যার কারণে আমাদের সেভেন ভাই পুরো চ্যাপটা হয়ে যায়। এরপর বুড়ি কিন্ডারগার্টেন স্কুলের সামনে চলে আসে যেখানে তার নাতি পড়াশোনা করে এবং সে তার নাতিকে ছুটির শেষে নিতে এসেছে, যাকে বুড়ি খুবই ভালোবাসে। ওই ছেলে, তুমি আমার নাতিকে ডিস্টার্ব করো না তো? না না দাদি, একদম না। এরপর বুড়ি সেখানে বসে তার নাতির জন্য অপেক্ষা করতে থাকে। সেভেন বুড়িকে শেষ করার একটা মোক্ষম সুযোগ পায়, তাই সে দ্রুত তার কাঁচি বের করে যেই না বুড়িকে শেষ করতে যাবে, কিন্তু ঠিক তখনই একটা কুকুর বুড়ির ব্যাগ কামড়ে ধরে টানতে শুরু করে। সেই দূর হয়ে এখান থেকে। আরে ডকেশ ভাই, তুমি আমার ভুল জিনিসটা টানাটানি করছো। এখন এরা দুইজন ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকে। সেভেনের অবস্থা আরো টাইট হয়ে যায়, তাই সেভেন বাধ্য হয়ে তার আসল রূপে চলে আসে, যার কারণে বুড়ির ব্যাগ ছিঁড়ে যায় এবং সকল মালামাল নষ্ট হয়ে যায়। বুড়ি সেভেনকে পিটুনি দিতে থাকে। সেভেন সেখান থেকে পালাতে চায়, কিন্তু বুড়ি তাকে ধরে ফেলে। ওই আমার ক্ষতিপূরণ দেবে কিনা, প্লিজ আমাকে যেতে দাও দাদি। তখনই বুড়ির নাতির স্কুল ছুটি হয়। ওলে লে, আমার বান্টির স্কুল ছুটি হয়ে গেছে। সে ছুটে যায় তার নাতির কাছে, কিন্তু তাকে দেখে ভয় পেয়ে যায়। কিরে, তোর চুলের এই অবস্থা করলো কেডাই? ওই ছেলে দাদি। এটা শুনে দাদি সেভেনের উপর প্রচুর খেপে যায় এবং তার অরা রিলিজ করতে থাকে। এদিকে সেভেনের বিশ্বাসই হয় না এই বুড়ি এই ছেলের দাদি, কারণ তার ছেলেই তাকে হত্যা করার জন্য সেভেনকে গতকাল হায়ার করেছে। মানে সেই লোক তার নিজের মাকে, যে কিনা তাকে ছোট থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, তাকে হত্যা করার চেষ্টা করছে। সেভেন ভাবে লোকটা আসলে এমনটা কেন করলো। আসলে লোকটির পরিবারের টাকার খুবই সমস্যা, আর বুড়ির মৃত্যুর পর লোকটি তার হেলথ ইন্স্যুরেন্সের টাকা পাবে, তাই সে নিজের মাকে হত্যার কন্ট্রাক্ট দিয়েছে। আর এই কারণেই বুড়ি অন্যকে ঠকিয়ে টাকা কামায়, যেন সে তার ছেলেকে একটু হেল্প করতে পারে এবং তার নাতিকে একটু আদরে রাখতে পারে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার ছেলেই তাকে হত্যা করতে চায়। এখন দাদি সেভেনের উপর খুবই রেগে যায় এবং তাকে খুবই বাজেভাবে মারতে থাকে। আর এদিকে ডাইবো এসব কিছু ছাদের উপর থেকে দেখতেছিল। সেভেন, তুমি মনে ভুলে গেছো এই পৃথিবীতে সবারই কোনো না কোনো দুর্বলতা আছে, আর সেটা হচ্ছে ভালোবাসা। এদিকে ডাইবো বুড়ির নাতির দিকে ক্রসবো চালিয়ে দেয়, কারণ ডাইবো জানতো বুড়ি তার নাতিকে বাঁচাতে নিজের জীবন দিতে দ্বিতীয়বার ভাববে না। আর এমনটা হয়ও, বুড়ি তার নাতিকে বাঁচাতে তার নাতির সামনে চলে আসে এবং ডাইবোর প্ল্যান সাকসেস হয়ে যায়। কিন্তু সেই তীর তাদের গায়ে লাগার আগেই তীর এবং বুড়ির মাঝে আরেকজন চলে আসে, যে আর কেউ না বরং আমাদের সেভেন যতই কন্ট্রাক্টে মানুষ মারুক না কেন, সে মনের দিক থেকে অনেক ভালো। এদিকে রাতে সেভেন আর ডাইবো ছাদে বসেছিল। সেভেন, এমন চলতে থাকলে তুমি কোনোদিনও কিলার হতে পারবে না। সরি ডাইবো স্যার। এদিকে সেভেন বিশ্বাসই করতে পারে না সে এমন এক পৃথিবীতে বাস করে যেখানে ছেলে তার মা, যে কিনা তাকে ছোট থেকে আদরে নিজ হাতে বড় করেছে, সেই মাকে মাত্র কিছু টাকার জন্য মারতে চাই। তো পরের দিন সকালে সেভেন এবং ডাইবো বিচের ধারে ডাব বেচতেছিল, কারণ তাদের প্রত্যেকটা মিশন ফেল করছে এবং তাদের হাতে কোনো টাকা নেই। ভাই সেভেন, কে জানে আমরা কবে কোটিপতি হব, এবং তারপরও আমিও একদম আয়েশ করে রোদ পোহাবো। তখনই ডাইবোর কাছে একটা কল আসে। কে, কি চাই? বুঝেছি, হ্যাঁ হয়ে যাবে। সেভেন, কনে গেলি? ম্যাম, আমি কি আপনাকে ভালো করে সানস্ক্রিন লাগিয়ে দেবো? ওই সেভেন, এখন ওইসবের সময় নেই, তুই একটা নতুন মিশন পাইছিস। আর ফে সেভেনকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। আরে ভাই 2 মিনিট তো অন্তত থামতি প্লিজ। দেন ম্যাম, আমি আপনাকে মালিশ করে দিচ্ছি। এরপর ফে সেভেনকে একেবারে আঙ্কেল সেনের বিল্ডিং এ নিয়ে গিয়ে ফেলে, যে এই এলাকার কোস্টগার্ড। ও তাহলে তুমি এসে গেছো, এই নাও, এটা আমার সারা জীবনের সঞ্চিত অর্থ। কি আপনার কাছে কেবল এই কানাকড়ি আছে? এর থেকে বেশি থাকলে কি আমি জাঙ্গি পরে ঘুরতাম বাবা। শোনো, 3টা বড় বড় সাবমেরিনে করে কিছু পাইরেট আমাদের দিকে ধেয়ে আসছে আমাদের আইল্যান্ডকে ধ্বংস করার জন্য। আমি চাই তুমি তাদের ক্যাপ্টেনকে শেষ করে দাও। ঠিক আছে আঙ্কেল, হয়ে যাবে, কিন্তু তুমি সেখানে যাবে কি করে? সমস্যা নেই আঙ্কেল, আমার কাছে একটা অস্থির প্ল্যান আছে। কি? আমি একটা ডুবন্ত মাছ হয়ে সেখানে যাব। ঠাপাইছে, এটা তো একের প্ল্যান। এখন সেভেন সাঁতার কাটতে কাটতে সাবমেরিনের কাছে চলে আসে এবং পানিতে ডুবে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে। বস, একটা মাছ বাইরে ডুবছে, আমাদের ওকে বাঁচাতে হবে। তাই সাবমেরিনে থাকা একটা লোক তাকে ভিতরে নিয়ে আসে। বস, এই দেখেন, আমি একটা ডুবে যাওয়া মাছকে বাঁচিয়েছি, চলেন এই মাছকে ফ্রাই করে খাই। কি, তাই নাকি? কিন্তু আমরা তো ফ্রাই খাবো না, আমরা খাবো গ্রিল ফিশ। মাছ আমার হাতে আছে, তার মানে আমি যা বলবো তাই হবে। আমরা আজ ফ্রাই খাবো। তাহলে এই নে, এখন আর তোর হাতে নেই, তাই গ্রিল ফিশ হবে। ওই থাম। আর তখনই সেখানে ক্যাপ্টেন জ্যাক চলে আসে, যাকে সেভেন মারতে এসেছে। ওই থাম তোরা দুইজন। ভালো সলিউশন হচ্ছে আমি এই মাছকে 2 ভাগ করে দিচ্ছি, এরপর অর্ধেক তোরা দুইজন খাস আর বাকি অর্ধেক আমি। এই বলে সে সেভেনকে 2 ভাগ করতে তলোয়ার চালাতে থাকে, কিন্তু সেভেন কোনো রকমে এদিক সেদিক করে ডস করে। আরে এটা কি নিনজা মাছ নাকি? এবার জ্যাক সেভেনকে হাত দিয়ে ধরে। এবার কোথায় পালাবি চান্দু? তখনই সেভেন দাঁত খোঁচানো কাঠি দিয়ে জ্যাককে মারার চেষ্টা করে, কিন্তু জ্যাক মুখ দিয়ে তা আটকে দেয়। এবার জ্যাক তলোয়ার দিয়ে সেভেনকে শেষ করার চেষ্টা করে, কিন্তু এবার আর কোনো উপায় না পেয়ে সেভেন তার আসল রূপে ট্রান্সফর্ম হয়। ও তাহলে তুমি একটা কিলার যে আমাকে মারতে এসেছো? হ্যাঁ, ঠিক বলেছো। আর আজকে আমি তোমার ইতিহাস লিখে দেবো। আমার কি তোর ইতিহাস হবে তা পরে দেখা যাবে না, কিন্তু তার আগে আমার তলোয়ার থেকে নাম, আমার হাত ব্যথা করতেছে। আর এরই সাথে তাদের লড়াই শুরু হয়ে যায়। আর ভাই, ক্যাপ্টেন জ্যাক অতিরিক্ত লেভেলের স্ট্রং, তাই সেভেন তার হাতে খুবই বাজেভাবে মার খায়। 1 মিনিট। হ্যালো ডাইবো স্যার, এ ক্যাপ্টেন তো খুবই স্ট্রং,
আপনি আমাকে হেল্প করেন প্লিজ। ও 7, মুরগি তো পানিতে সাঁতার কাটতে পারে না, নইলে আমি অবশ্যই তোমাকে হেল্প করতাম। এখন তুমি তোমারটা বোঝো। তখনই জ্যাক 7কে খোলা চুলে দেখে ভয় পেয়ে যায়। 1 সেকেন্ড, একে তার মতো কেন লাগছে? ও সত্যি সত্যি আবার সে নয় তো যার সাথে আমার এক চোখে দেখা হয়েছিল? এরপর আমরা জ্যাকের পাস দেখি। এই নেন স্যার, আপনার কাজ হয়ে গেছে। খুব ভালো, 1 মিনিট দাঁড়াও, আমি তোমার 50 লাখ এখনই ট্রান্সফার করছি। আর তখনই সেখানে একটা ছেলে চলে আসে যে এই লোকটাকে শেষ করে দেয়, কারণ তাকে কেউ কন্ট্রাক্ট দিয়েছে এই লোককে শেষ করার জন্য। আর এই ছেলে আর কেউ না, বরং আমাদের 7। এখন 7 তার কাজ শেষ করে চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। ওই দাঁড়া, আমার টাকা কে দেবে এখন? তুই? হ্যাঁ। কিন্তু 7 তাকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে থাকে। তাই রেগে গিয়ে জ্যাক 7কে শেষ করার সিদ্ধান্ত নেয়। সে যেই না তার তলোয়ার বের করে, কিন্তু দেখে তার আগেই 7 সেখান থেকে উধাও হয়ে গেছে এবং তার পিছনে চলে এসেছে। এবং জ্যাকের টনক নড়ার আগেই তার উপর কখন যে 7 অ্যাটাক করে দেয় জ্যাক টেরই পায় না। জ্যাক বিশ্বাসই করতে পারে না কেউ এতটা ফাস্ট হতে পারে। আর জ্যাক সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। ওয়েট, আর এ যদি সত্যিই সে হয়? কিন্তু একে এত উইক লাগছে কেন? তারপরও আমাকে একবার টেস্ট করে দেখতে হবে। তাই জ্যাক 7কে একটা জোরে ঘুষি মারে। আরে না, আমি তো অযথায় ভয় পেয়ে গেছিলাম। এ কখনোই সে হতে পারে না। 1 মিনিট, আঙ্কেল সেন আমাকে এখানে অনেক ভরসা করে পাঠিয়েছেন, তার নিজের সর্বস্ব দিয়েছেন, এমনকি আমার টাকা দিতে নিজের প্যান্ট পর্যন্ত বিক্রি করে দিয়েছেন শুধুমাত্র আমাদের এই আইল্যান্ডকে বাঁচানোর জন্য। আমি কখনোই তাকে নিরাশ করতে পারি না। আমি কখনোই তোমাকে আমাদের আইল্যান্ড ধ্বংস করতে দেবো না। তো কি হয়েছে, আমি তোমার কিছু করতে পারবো না, কিন্তু আমি তোমার এই সাবমেরিনকে তো ডুবিয়ে দিতে পারি। এই বলে 7 তার পুরো শক্তি দিয়ে জানালায় ঘুষি মেরে জানালা ভাঙার চেষ্টা করে। বস, দ্রুত আমাদের 7কে আটকাতে হবে, নইলে এই জানালা ভেঙে গেলে সমুদ্রের পানি সব ভিতরে চলে আসবে এবং আমরা সবাই মারা যাব। কিন্তু আমাদের বেচারা 7 জানালা কি ভাঙবে, সে নিজের হাতই ভেঙে বসে। তুমি আসলে মজার মানুষ তো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা একটা গেম খেলি। তুমি যদি 1 মিনিটের মধ্যে আমাকে এখান থেকে 1 পাও নড়াতে পারো, তাহলে আমি তোমার আইল্যান্ডকে কোনো ক্ষতি না করেই উল্টো পথে এখান থেকে ফিরে চলে যাব। আচ্ছা যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এখন 7 একটা ডিম জ্যাকের লোকের মুখে ছুঁড়ে মারে। তাই জ্যাক ফিরে তাকায়। আরে এটা তো খালি একটা ডিম। আর যেই না জ্যাক আবার সামনের দিকে তাকায়, 7 ভয়ানক চেহারা বানিয়ে জ্যাককে ভয় দেখায়, যার কারণে জ্যাকের পা সরে যায়। এই দেখো, তুমি হেরে গেছো। তাই জ্যাক তার কথা মতো চিকেন আইল্যান্ডের কোনো ক্ষতি না করেই সেখান থেকে ফিরে যায়। এদিকে আঙ্কেল সেন এটা দেখে খুব খুশি হয়ে যায়, আর বাইরে এসে দেখে একটা নতুন প্যান্ট ঝুলছে। ওই 7, মিশনের টাকা কোথায় গেল? পরের দিন 7 তার মিশনে এই ছোট মেয়েকে শেষ করতে যায়। মরো এবার। কি, আমার মতো সুন্দর মেয়েকেও মরতে হবে? হ্যাঁ হবে, তাই মরো। দাঁড়াও 1 মিনিট, আমাকে কি সত্যি মরতে হবে? এটা হতেই পারে না, তুমি আগামীকালকের সূর্যোদয় দেখার জন্য বেঁচে থাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে আমার সকল ইচ্ছাগুলো পূরণ করো, তারপর তুমি আমাকে মারতে পারবে। কি সত্যি? আমাকে মিথ্যা বলছো না তো? এই নাও পিঙ্কি প্রমিস। ওকে, ডিল অ্যাকসেপ্টেড। এবং 7 মেয়েটির সকল ইচ্ছে পূরণের জন্য রেডি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চলো এবার। দাঁড়াও, আমাকে পিঠে করে নিয়ে যাও, এটাই আমার প্রথম ইচ্ছে। কিন্তু আমি মুভ করতে পারছি না কেন? আসলে মেয়ের স্পেশাল পাওয়ার হচ্ছে সে কাউকে টাচ করলে তার ইচ্ছা ছাড়া সে 1 পাও নড়তে পারবে না। মেয়েটার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে এক ঢোকে কোক শেষ করা, তাই তারা সেটাও করে। তৃতীয় ইচ্ছে দাঁড়িয়ে হিসু করা। 7 এটা পূরণেও তাকে হেল্প করে। তার পরবর্তী ইচ্ছে কাউকে ন্যাংটু করে সারা শহর ঘুরিয়ে ক্যামেরা বন্দি করা। আর আমাদের 7কে উপায় না থাকায় এটাও করা লাগে। মেয়েটার পরবর্তী ইচ্ছে একটা নার্সকে ইনজেকশন দেওয়া। 7 এটাও করে, কিন্তু তাকেও ব্যাকল্যাশ খেতে হয়। এখন মেয়েটার পরবর্তী ইচ্ছে হলো একটা 5 স্টার রেস্টুরেন্টে খাবার খাওয়া। তুমি তো আগে কখনো বলোনি তুমি এত বড়লোক। এখন এটা বলো না যে তোমার কাছে টাকা নেই, পালাও। মেয়েটির পরবর্তী ইচ্ছা একটা হ্যান্ডসাম ছেলের বিসি ফাটানো। তাই 7 একটা ছেলেকে ধরে, কিন্তু মেয়েটি মানে কোলা ভুল করে 7-এরটাই ফাটিয়ে দেয়। কোলার সপ্তম ইচ্ছে হলো একটা সিংহের পিঠে চড়া। ভুলে যাও, এটা কখনোই সম্ভব না। ঠিক আছে, তাহলে আমাকে মারার কথাও বাদ দাও। এখন 7 কোনো উপায় না পেয়ে নিজেই সিংহে ট্রান্সফর্ম হয়ে যায়, যেটা 7-এর উপরই ভারী পড়ে, কারণ সিংহটির 7কে খুব পছন্দ হয়ে যায় এবং সিংহটি 7-এর পিছু করতে থাকে। এখন কোলার সবচেয়ে ভয়ানক স্বপ্ন হচ্ছে স্কাই ডাইভিং করা। ছেড়ে ফেলে দাও এই স্বপ্ন, কারণ আমাদের কাছে না আছে প্লেন আর না আছে প্লেনে চড়ার মতো টাকা। তাহলে যাও, আমিও মরলাম না। এখন 7 বুদ্ধি করে ফে এর সাহায্যে আকাশে চলে আসে, একেবারে স্পেসে, এবং সেখান থেকে মেয়েটিকে ফেলে দেয় আর ফে 7কে। আর তারা দুইজনে ফুল স্পিডে নিচে নামতে থাকে। মেয়েটি এটা খুবই এনজয় করে, কিন্তু আমাদের 7 ভাইয়ের ভয়ে বেশি কান্দে উঠে যায়। আর শেষ মুহূর্তে 7 একটা প্লেনে ট্রান্সফর্ম হয়ে মেয়েটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু একটা গাছের সাথে গিয়ে বাড়ি খায়। আচ্ছা এবার বলো তোমার শেষ ইচ্ছে কি, যাতে আমি তোমাকে দ্রুত শেষ করতে পারি? আরে বাদ দাও, তুমি আমার শেষ ইচ্ছেটা কখনোই পূরণ করতে পারবে না। হ্যাঁ, এমন কি ইচ্ছে যা আমি পূরণ করতে পারবো না? বলো তো শুনি। এটাই যে আমি মরতে চাই না। তখনই মেয়েটি তার নকল চুল খুলে ফেলে। আসলে এই মেয়েটির ক্যান্সার হয়েছে, তাই সে বসে বসে মৃত্যুর প্রহর গুনছে, কখন আজরাইল এসে তাকে নিয়ে যাবে। কিন্তু সে আজকের মতো প্রতিটা দিন এনজয় করতে চাই, মুক্ত পাখির মতো উঠতে চাই, পুরো বিশ্ব ঘুরে দেখতে চাই, কিন্তু তার হাতে আর সময় নেই। একটু আগে সে যে নার্সকে ইনজেকশন দিয়েছিল, সেই নার্স তাকে প্রতিদিন 10-15টা ইনজেকশন দিত, তাই এর প্রতিশোধ নিতেই সে এমনটা করেছিল। আবার অসুস্থ থাকার কারণে সে না তার পছন্দের খাবার খেতে পারে আর না পছন্দের ড্রিঙ্কস, তাই সে 5 স্টার রেস্টুরেন্টে গিয়েছিল এবং 1 ঢোকে তার পছন্দের ড্রিঙ্কস খেয়েছিল।
আর এই মেয়েই সেভেনকে হায়ার করেছিল নিজেকে শেষ করার জন্য। সেভেন এটা দেখে একেবারে শকড হয়ে যায় যে এতক্ষণ তার সাথে যেই মেয়ে এত হাসি খুশিভাবে কাটাচ্ছিল তার মনের ভিতরে আসলে কত কষ্ট। আমি আমার শেষ দিনটি অনেক আনন্দে কাটিয়েছি, এখন তুমি আমাকে শেষ করতে পারো, কারণ আমি আমার বাকি জীবন হাসপাতালের বেডে কাটাতে চাই না। এর চেয়ে ভালো তুমি আমাকে এখানেই মুক্তি দিয়ে দাও। এখন সেভেন তার সিজার বের করে নেয় এবং চালিয়ে দেয় মেয়েটির দিকে। আর এত সময় তুমি হয়তো আমাদের সেভেন ভাইকে খুব ভালো করে চিনে গেছো, সে কখনো এটা করবে না, তাই সে এখানেই থেমে যায়। তোমাকে যদি এখানে শেষ করি তাহলে তোমার শেষ ইচ্ছাটা পূরণ করবো কিভাবে? এটা শুনে মেয়েটা প্রচন্ড খুশি হয়ে যায়। তাই বলে এটা ভেবো না যে তুমি তোমার টাকা ব্যাক পাবে, কারণ আমি তোমাকে এমন এক ডাক্তারের কাছে নিয়ে যাব যে তোমাকে সুস্থ করে তুলবে। তো পরের দিন আমাদের সেভেন ভাই বিচে যায় নতুন একটা মিশনের কাজে, কিন্তু সেখানে গিয়ে কিছু সুন্দরী রমণীদের দেখে সেভেন লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। ওই সেভেন, তোমার নজর ঠিক আছে তো? দেখো আমাদের টার্গেট পৌঁছালো কিনা। এরপর সেভেন তার দূরবীন বের করে দেখে, জি ডাইভো স্যার, টার্গেট আমার ঠিক সামনে। কিন্তু সেভেন দেখে ওই লোকের সাথে একটা কালো স্যুট পরা আর একটা ছেলে আছে, তার নাম ডাচন, সে এই লোকের বডিগার্ড। ঠিক তখনই কিছু লোক এসে ডাব পারে খাওয়ার জন্য, এবং আমাদের সেভেন ভাইয়ের শূন্যতে খতনা এখানেই হয়ে যায়। যাই হোক, এখন সেভেন চুপচাপ একটা কাকড়ার ভেষ নিয়ে টার্গেটের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ডাচন এমন এক বডিগার্ড যার নজরে এড়িয়ে একটা মাছিও যেতে পারে না। ডাচন এক লাথি মেরে সেভেনকে পানিতে ফেলে দেয়। এবার সেভেন একটা হাঁস হয়ে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল, কিন্তু ডাচন যেমন তেমন কোনো বডিগার্ড না, সে সেভেনকে দেখে নেয়। এ কি, একটা হাঁস? যাক ভালোই হলো, অনেকদিন হাঁসের গোশ খাওয়া হয় না। আরে শালা, কাঁচা হাঁস আবার কে খায়? রাক্ষস নাকি রে? এক সেকেন্ড, আজ তো আমি রোজাই। সরচালা হাঁস। যাক ভাই, কোন রকমে বাঁচা গেল। লোকটার তার সেরা নাকি? সেভেন সাঁতার কাটতে কাটতে চলে আসে এই টার্গেটের কাছে। এবার তোকে কে বাঁচাবে চান্দু? হে কি, আর একটা তিমি সেভেনকে গিলে পানির নিচে চলে যায়, কিন্তু সেভেন সেই তিমিকে আচ্ছা মতন পিটুনি দিয়ে আবার উপরে উঠে আসে, আর তার সামনে চলে আসে ডাচুন। হ্যালো ভাই, আমি তো শুধু সাঁতার কাটতেছিলাম। ওই চুল স্যার আমার। বাঁচতে চাইলে পালা এখান থেকে। ও তুমি তাহলে একটা কিলার? হ্যাঁ, আমি হচ্ছি ডাচুন, বডিগার্ড র্যাঙ্ক 1736, একই সাথে আমি একজন পুলিশ ডেপুটি। তো কি হয়েছে? হ্যাঁ, আমি একজন সার্টিফাইড কিলার, কিলার র্যাঙ্ক 12324, একই সাথে আমি ডাইবোজি হেয়ার সেলুনের সিনিয়র হেয়ার স্টাইলার, চুলদারির প্যাকেজ মাত্র 300 টাকা, সাথে ফেসিয়াল একদম ফ্রি। আসবো কিন্তু? 1 মিনিট। কিলাররা তো নিজের পরিচয় লুকিয়ে রাখে নাকি? হত্তরি, আমি তো ভুলে গেছিলাম। যাই হোক, তুমি আমার সম্পর্কে অনেক বেশি জেনে গেছো, তাই তোমাকে মরতেই হবে। এই বলে সেভেন তার সিজার দিয়ে ডাচুনের উপর অ্যাটাক করে দেয়। এ কি, নিরস্ত একজনের উপর অস্ত্র দিয়ে অ্যাটাক? এটা তো চিটিং। ভালোবাসার যুদ্ধে সবকিছু জায়েজ বন্ধু। কিন্তু সেই তিমি সেভেনের উপর বদলা নেওয়ার জন্য সেভেনের সিজার নিয়ে ভেগে যায়। তখন ডাচন তার গান বের করে। ওই তোমার কাছে গান কোথা থেকে গেল? এটাও তো চিটিং। তুমিই তো বলেছিলে ভালোবাসার যুদ্ধে সব জায়েজ, সাহস থাকলে আমার সাথে বক্সিং করে দেখা। বক্সিং? ও বক্সিং তো আমার ফেভারিট। ঠিক আছে, আয় তাহলে। যাক বাঁচলাম। না, আর মনে হয় বাঁচা হলো না। কিন্তু আমার সিক্স প্যাক কোথায়? যাই হোক, প্রথম অ্যাটাক সেভেন শুরু করে, কিন্তু ডাচনের স্পেশাল অ্যাবিলিটি হচ্ছে সে তার স্কিনকে লোহার মতো আনব্রেকেবল করতে পারে। তাই সেভেন ঘুষি মারলেও ডাচনের কিছু হয় না, বরং সেভেনের হাতই ভেঙে যায়। এরপর ডাচন সেভেনকে খুবই বাজেভাবে মারতে থাকে। ভাই প্লিজ একটু থাম, আমাকে একটু বিশ্রাম নিতে দে। ঠিক আছে, প্রস্তুত হলে জানাস। এরপর 2 দিন পার হয়ে যায়, সেভেন দ্বিতীয়বার অ্যাটাক করার সাহসই পায় না। তখনই তারা দুইজন সেখান থেকে যেতে শুরু করে। সেভেন ভাবে এটাই আমার হাতে শেষ সুযোগ, একে যে করে হোক বোকা বানিয়ে আমার লোকটাকে শেষ করতেই হবে। ডাচন, ওই দেখ পরিমণি, ওই দেখ সোনাডে, কই কোথায়? আর ডাচন যেই না পিছে ঘুরে তাকায়, অমনি সেভেন লোকটির উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ডাচন থাকতে সেভেন লোকটাকে টাচও করতে পারে না। এই নে 7 ডে কোল্ড লক। ওই আমাকে ছাড়, সরি, এটা 7 দিনের আগে আর খুলবে না। আর ডাচন সত্যি বলছিল, সেভেন কোনো মতে এই লক খুলতেই পারে না। তারা একসাথে খায়, গোসল করে, এমনকি ঘুমাইও। এখন 4 দিন হয়ে যায়। ভাই আমি কিলারগিরি ছেড়ে দেবো, তুই শুধু আমাকে ছাড় প্লিজ। সরি, কিন্তু আমি 7 দিনের আগে কোনোভাবেই এটা ছাড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে, তো তুমি নিজের সম্পর্কে বলো, তুমি বডিগার্ড কেন হলে? কারণ ছোটবেলায় আমি খুব দুর্বল ছিলাম, সবাই আমাকে খুব বিরক্ত করতো, আর কেউ আমাকে হেল্প করতো না। তাই আমি শক্তিশালী হয়ে বডিগার্ড হয়েছি, যাতে যাদের দরকার আমি তাদের প্রোটেক্ট করতে পারি। আচ্ছা ওইটা কি আমাদের দিকে আসছে? দেখতে তো মিসাইল মনে হচ্ছে। ও মিসাইল? কি মিসাইল? পোলাও! কিন্তু ডাচন তার সামনে অনেক মানুষকে দেখে, এবং এই মিসাইল এই বিচে পড়লে হাজার হাজার মানুষ মারা যাবে। তাই ডাচন মাঝপথেই নিজের 7 ডে লক ভেঙে দেয় এবং মিসাইলটার সামনে গিয়ে দাঁড়ায় এবং নিজ শরীর দিয়ে মিসাইলটা আটকিয়ে সবাইকে বাঁচিয়ে নেয়। কিন্তু সে নিজে আর বাঁচতে পারে না। সেভেন বিশ্বাসই করতে পারে না ডাচন এমন মানুষের জন্য নিজের জীবন দিল যাদের সে আগে কোনোদিন দেখেওনি। তখনই সেখানে পানি থেকে বেরিয়ে আসে একটা স্পেসশিপ, যেটা স্ট্যান আইল্যান্ডের, যেখানে সেভেন তার চিকিৎসা করাতে চায়। স্পেসশিপ থেকে স্ট্যান আইল্যান্ডের প্রিন্স বের হয়ে আসে এবং সেভেনকে বলে, তুমি কি মিসাইল থামিয়েছো? আমাদের আইল্যান্ডে অ্যাটাক করছো কেন? তখনই প্রিন্স তার ফেস ডিটেক্টিং টুল ইউজ করে এবং চমকে ওঠে, তুমি তো! এই বলে সে সাথে সাথে সেভেনের উপর অ্যাটাক করে দেয়। সেভেন কোনো মতে সেই অ্যাটাক ডজ করে তার সিজার দিয়ে পাল্টা অ্যাটাক করে দেয়, কিন্তু সে তার লেজার তলোয়ার দিয়ে সেভেনের সিজার সেকেন্ডের ভিতর ভেঙে ফেলে এবং সেভেনের উপর খুবই ভয়ঙ্কর অ্যাটাক করে দেয়। কিন্তু সময় থাকতে ফে তাকে বাঁচিয়ে সেখান থেকে পালায়। ও ফিরে আসার আগে আমাকে আমার কাজ শেষ
করতে হবে। প্রিন্স আইল্যান্ডের মাঝখানে গিয়ে তার মেশিন দিয়ে ড্রিলিং শুরু করে এবং একটা মাইকের সাহায্যে পুরো আইল্যান্ডবাসীকে জানায়, সব দ্বীপবাসী কান খুলে শোনো, এই দ্বীপের মাঝখানে একটা এনার্জি কোর আছে যেটা নিতে আমি এখানে এসেছি। আমি কোরটা নেওয়ার সাথে সাথেই এই পুরো দ্বীপ ধ্বংস হয়ে যাবে, তাই হয় এখনই এই দ্বীপ ছেড়ে পলাও, নয়তো মরার জন্য প্রস্তুত হও। এদিকে আমরা দেখি ডাচন ডুবে মরতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ফে এসে তাকে বাঁচিয়ে নেয়। সে সেভেন আর ডাচন দুইজনকে নৌকায় তুলে নিয়ে আসে। ডাইবো বলে, সেভেন, আমি জানি তুমি ফিরে গিয়ে সবাইকে বাঁচাতে চাও, কিন্তু সেটা কল্পনাও করো না, তুমি গেলে নিশ্চিত মারা যাবে। আর শোনো, এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে, এক যারা খুব ভালো কুংফু জানে, 2 এই স্টানিয়ানরা যারা টেকনোলজিতে এক্সপার্ট, এবং 3 নম্বর হলো আমাদের মতো সাধারণ মানুষ। এই দুই পক্ষের মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকে, আর আমাদের দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না, কেননা আমরা তাদের তুলনায় খুবই উইক। আমাদের ভাগ্য ভালো, আমাদের কাছে এই নৌকাটা আছে, তাই চুপচাপ বসে থাকো। এদিকে প্রিন্স কোর্টটা প্রায় বের করেই ফেলবে, কিন্তু তখনই সেখানে মিয়াও চলে আসে। তুই যেটা করছিস সেটা সম্পূর্ণ বেআইনি, তোকে আমার শিক্ষা দেওয়াই লাগবে। এই বলে মিয়াও প্রিন্সের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু মিয়াও এর কিছু বুঝে ওঠার আগেই প্রিন্স চোখের পলকে মিয়াও এর নক কেটে দেয় এবং মিয়াও এর উপর পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই দুদু মিয়া এসে তাকে বাঁচিয়ে নেয়। ও দুদু মিয়া, তুমি এসেছো? হ্যাঁ, তোর এত বড় সাহস আমার মিয়াওকে অ্যাটাক করিস? এই বলে দুদু মিয়া তার লাউড স্পিকার সং দিয়ে প্রিন্সের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু প্রিন্সের কাছে ছিল আল্ট্রা নয়েজ ক্যান্সেলিং হেডফোন। সাথে সে তার স্পেসশিপের স্পিকার দিয়ে এবার তাদের উপরই অ্যাটাক করে দেয় এবং তাদের খুবই বাজেভাবে মেরে মারাত্মক ইনজুর্ড করে দেয়। তখনই আঙ্কেল চেন প্রিন্সের উপর গুলি করে, কিন্তু প্রিন্স শিল্ডের মাধ্যমে বেঁচে যায় এবং আঙ্কেল চেনকে মারাত্মক ইনজুর্ড করে দেয়। পোলাও প্রিন্সকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সে কোর প্রায় বের করেই নেবে, কিন্তু এবার সেখানে চলে আসা এই আইল্যান্ডের মেয়র, এবং এ কোনো যেমন তেমন লোক না, বরং খুবই পাওয়ারফুল। প্রিন্স মেয়রের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু মেয়র সেই অ্যাটাক খালি হাতে ঠেকিয়ে ফেলে এবং তার অ্যাটাক দিয়েই তার স্পেসশিপ ধ্বংস করে দেয়। এবার প্রিন্স মেয়রের উপর একটা ট্র্যাকিং মিসাইল লঞ্চ করে দেয়। ও ট্র্যাকিং মিসাইল, কি হয়েছে যদি আমি এর থেকে বাঁচতে না পারি? যদি মরতেই হয় তাহলে তোমাকে সাথে নিয়েই মরবো। বোকা মেয়র। আর প্রিন্স তার চারপাশে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে নেয়। দ্বীপবাসী, আমাকে মাফ করে দিও, আমি তোমাদের বাঁচাতে পারলাম না। এবং বিশাল এক বিস্ফোরণে মিসাইল ফেটে যায়। শিপটা ঠিক করতে হবে যাতে দ্রুত আমি এই কোর বের করতে পারি। কিন্তু ভাই, তখন একটা তলোয়ার এসে প্রিন্সের একটা হাত কেটে দেয়। কি যেটা আর কারো না, বরং আমাদের সেভেনের, এবং সে মেয়রকেও বাঁচিয়ে নেয়। আপনি ঠিক আছেন তো মেয়র ম্যাম? চিন্তা করেন না, আমি এই প্রিন্সকে একাই সামলে নেব। আপনি শুধু আমার এই মাসের দোকান ভাড়াটা মাফ করে দিন। আর এরই সাথে সেভেন আর প্রিন্সের মধ্যে মারাত্মক ফাইট শুরু হয়ে যায়। আর আমরা একটু আগের সিন দেখতে পাই। বুঝতো সেভেন, তুমি ওখানে যাওয়ার কল্পনাও করো না, নইলে জানে আর ফিরে আসতে পারবে না। তখন ডাচন কয়েক মুহূর্তের জন্য হুশে ফিরে আসে এবং সেভেনকে বলে, সেভেন, তুমি তো একটা কিলার, তাই না? এই নাও আমার সব টাকা নাও এবং প্লিজ যে করে হোক আমাদের আইল্যান্ডকে বাঁচাও। তোমাকে লাইফ একটা সুযোগ দিয়েছে সেভেন, কিলার না বরং একটা হিরো হওয়ার। এই বলে ডাচন আবার বেহুশ হয়ে পড়ে। আমি যাচ্ছি ডাইবো স্যার। তুমি পাগল হলে নাকি সেভেন? তুমি কোনোদিন ওকে হারাতে পারবে না। জানি, কিন্তু আমি তাকে সহজে জিততেও দেবো না। এটা শুনে ডাইবো পুরো শকড হয়ে যায়, কারণ এই একই ডায়লগ শৈশবে ডাইবোকে ডাইবোর শিক্ষক বলেছিল। এরপর আমাদের ডাইবোর পাস্ট দেখানো হয়, যেখানে ডাইবো অনেকগুলো মুরগির মতো একটা খাঁচায় বন্দী হয়েছিল, যাদের মানুষ কেনে, খায়, এমনকি নিজেদের মজার জন্য একে অপরের সাথে লড়াইও করায়। আর যে মুরগি এই ফাইটে হেরে যায় তাকেও তারা খেয়ে নেয়। ডাইবো, আমি পরবর্তী চিকেন ফাইটে অংশ নিতে যাচ্ছি। কি ডাফে, আপনি কি পাগল হয়েছেন? আপনি এই ফাইটে নিশ্চিত হেরে যাবেন, তারপর আপনাকেও তারা খেয়ে নেবে। ডাইবো, গতকাল মানুষেরা ফে এর মাকে মেরে খেয়ে নিয়েছে। আমি চাই না আমার ছেলের পরিণতিও এমন হোক। আমি যদি আগামী ম্যাচ বুলের সাথে জিততে পারি, তাহলে ফেকে সবাই একটা ফাইটারের ছেলের মতো দেখবে এবং তাকেও একটা ফাইটার মুরগি হতে ট্রেন করবে। তার পরিণতি আর তার মায়ের মতো হবে না। কিন্তু ডাফে, বুল তো খুবই শক্তিশালী, আপনি ওকে কখনোই হারাতে পারবেন না। জানি ডাইবো, কিন্তু আমি তাকে সহজে জিততেও দেবো না। তো পরের দিন ডাফে এবং বুলের ফাইট শুরু হয়ে যায়। সকলে বুলকে সাপোর্ট করতে থাকে। আর ভাই, এটা সত্যি মুরগি নাকি ষাঁড় যে কিনা গত 3 বারের চ্যাম্পিয়ন? আচ্ছা ঠিক আছে, আমি জানি আমি বুলকে হারাতে পারবো না। আমাকে শুধু 15 মিনিট টিকে থাকতে হবে, তাহলে আমি জিতে যাব। আর যেই না তাদের ফাইট স্টার্ট হয়, বুল সাথে সাথে এসে এই ডাফের মুখে মারাত্মক একটা পাঞ্চ মারে, যার কারণে ডাফের ঠোঁট ভেঙে যায়, তার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। আরে ভাই, কি সব লেদামার্কা মুরগি পাঠিয়েছো? শক্তিশালী কাউকে পাঠাও। কিন্তু তখনই ডাফে কোনো মতে আবার উঠে দাঁড়ায়। না, এই ম্যাচ আমি কোনো মতেই হারতে পারি না, আমাকে জিততেই হবে। আমার ছেলের জন্য আমাকে জিততেই হবে। যদিও বুল খুবই শক্তিশালী, কিন্তু ডাফের স্পিড ছিল মারাত্মক। তাই এবার সে ফুল স্পিডে বুলের উপর অ্যাটাক করে দেয় এবং বুলের পাঁচকে ডজ করে তার ঘাড়ে আঘাত করে দেয়। কিন্তু এই ছোটখাটো আঘাতে বুলের কিছু হয় না। বুঝেছি, আমার আরো পাওয়ার লাগবে। এবার বুল রেগে গিয়ে পুরো দমে ডফের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ডফে তার পাওয়ার ইউজ করেই তার ডান চোখ অন্ধ করে দেয়। ঠিক আছে, ওর ডান চোখ এখন অন্ধ, আমাকে ওর ডান দিকের ব্লাইন্ড স্পটে আক্রমণ করতে হবে। এদিকে সকলে বিশ্বাসই করতে পারে না পরপর 3 বারের চ্যাম্পিয়ন, যাকে কিনা কেউ আজ পর্যন্ত ছুঁতেও পারেনি, তাকে ডাফের মতো সাধারণ ফার্মের মুরগি কাঁদিয়ে ফেলেছে। কিন্তু শুধু ডাইবো জানতো ডাফে শুধু একজন ফাইটার না, বরং একজন দায়িত্বশীল বাবা, যে তার ছেলেকে বাঁচানোর জন্য আকাশ পাতাল এক করে দিতে প্রস্তুত।
আমি আর বেশি সময় লড়তে পারবো না, আমাকে আর মাত্র 3 মিনিট টিকে থাকতে হবে। তখনই আমরা বুলের মালিককে দেখি যে বুলের উপর বড় অ্যামাউন্টের বাজি ধরেছে। বুল সময় হয়েছে, এখন ওইটা ইউজ কর। আর বুল চিটিং করে তার গায়ে একটা ইনজেকশন নেয়, যার কারণে বুল আগের থেকে আরো 100 গুণ ফাস্ট এবং শক্তিশালী হয়ে যায়। এমনিতেও ডাফে খুবই আহত ছিল, আর এরপর স্টেরয়েড নেওয়ার কারণে বুলের স্পিড বেড়ে যাওয়ায় ডাফে এবার আর বুলকে ডজ করতে পারে না এবং বুল তাকে ধরে নেয়। তখনই ঘড়িতে আর মাত্র 1 মিনিট বাকি। বুল ডাফেকে খুব বাজেভাবে মারতে থাকে, কিন্তু ডাফে শুধু তার ছেলেকে একটা সুন্দর এবং সেফ ভবিষ্যৎ দেওয়ার জন্য এত মার খেয়েও তার শেষ শক্তিটুকু দিয়ে টিকে থাকে। দেখো সময় শেষ, ডাফে জিতে গেছে, কিন্তু তারপরও বুল ডাফেকে মারতে থাকে। আরে পাগল নাকি, টাইম শেষ, বুল তুই হেরে গেছিস। তুই কি মনে করেছিস ডাইবো এরা কি ফাইট থামাতে চলেছে? কখনোই না। এই দুনিয়া খুবই নিষ্ঠুর। এই মানুষগুলো আমাদের ফাইটই করায় তাদের আনন্দের জন্য, আর এই ফাইট ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না কেউ একজন মারা না যায়। না, এটা তো চিটিং। সকলে ডাইবোকে ধরে আটকে দেয়, আর বুল ডাফেকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ না ডাফে মারা যায়। এভাবেই ডাইবোর টিচার এবং একজন দায়িত্ববান বাবা মারা যায়। এরপরে ডাইবো তার চশমাটা উঠিয়ে নেয়, যেটা আজ পর্যন্ত সে যত্ন করে রেখেছে। ডাইবো বুঝে যায় এই পৃথিবী কতটা জালিম, তাই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে তার টিচারের এই মর্মান্তিক হত্যার প্রতিশোধ নেবেই। তাই পরের দিন গিয়ে সে চিকেন ফাইটে অংশ নেয়। সবাই তাকে দেখে হাসতে থাকে। ডাইবোই বা বুলকে কিভাবে হারাতে পারে? ডাইবো সারা রাত ধরে এই চিন্তাতে মগ্ন থাকে যে যেই বুলকে তার টিচারই হারাতে পারেনি তাকে সে কিভাবে হারাবে। যাই হোক, পরের দিন ডাইবো আর বুলের ফাইট শুরু হয়ে যায়। আর আজকের এই ফাইটের জন্য বুলের মালিক বুলকে মাত্র 5 মিনিট সময় দেয় ডাইবোকে হারানোর জন্য, যেহেতু ডাইবো অনেক দুর্বল। এখন এদের দুইজনের ফাইট শুরু হয়। ডাইবো প্রথম দিকে বুলের অ্যাটাক ডজ করলেও শেষমেশ বুল ডাইবোকে ধরে ফেলে। আমার মনে আছে, যখন আমি তোমার টিচারকেও এভাবে মারতেছিলাম তখনও তুমি আমাকে এই তীক্ষ্ণ নজরেই দেখতেছিলে, কিন্তু তোমার মাথায় এই ছোট জিনিস কি ঢোকে না? তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। এটা বলেই বুল ডাইবোকে খুবই বাজেভাবে মারতে থাকে, কিন্তু আমাদের ডাইবো তার টিচারের 1 নাম্বার স্টুডেন্ট, সে তার জীবন থাকতে কখনোই হারতে পারে না। বুল তাকে আরো মারতে থাকে এবং আমাদের ডাইবো এত মার খেয়েও আবার উঠে দাঁড়ায়। দেখতে দেখতে 4 মিনিট শেষ হয়ে যায়। কি 4 মিনিট হয়ে গেছে? এবার আমাকে ইনজেকশন লাগাতেই হবে। আর যেই না বুল ইনজেকশন খোঁজার জন্য তার প্যান্টে হাত দেয়, সে হতবাক হয়ে যায়। কি আমার ইনজেকশন কোথায় গেল? তুই এটাই খুঁজছিস তাই না? তুই কি মনে করেছিলি আমি এমনি এমনি তোর হাতে মার খাচ্ছিলাম? আমি মক্ষম সুযোগের জন্য ওয়েট করছিলাম। তুই এই ইনজেকশন ব্যবহার করে আমার ডাফেকে মেরেছিলি তাই না? এবার আমি তোকে এটা ইউজ করে মারবো। ভুলেও এটা ইউজ করতে যাস না। এই ইনজেকশন কেবল স্ট্রং চিকেনদের জন্য, তোর মতো ফার্মের পোল্ট্রির জন্য না। এটা তোর শরীর নিতে পারবে না, তোর সকল ধমনী ব্লাস্ট হয়ে যাবে আর তুই মারা যাবি। কিন্তু বুলের কথা শেষ হওয়ার আগেই ডাইবো সেই ইনজেকশন নিজের শরীরে পুশ করে দেয়। আর ভাই, বুল একদম সত্য কথা বলছিল। ডাইবোর দুর্বল বডি এই ইনজেকশন এর প্রতিক্রিয়া সহ্য করতে পারে না এবং ডাইবো সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। আমি তো তোকে আগেই বলেছিলাম তোর দুর্বল শরীর এটা সহ্য করতে পারবে না। কিন্তু তখনই ডাইবোর প্রতিজ্ঞার কথা মনে পড়ে, যেটা সে তার টিচারকে করেছিল। ডাইবো, আমি যদি কাল মারা যাই তাহলে আমার ছেলের খেয়াল রেখো। আর এই প্রমিসই ডাইবোকে মরতে দেয় না। সে আবার উঠে দাঁড়ায় এবং সে সেই ইনজেকশনের পাওয়ার হ্যান্ডেল করে নেয়। মানুষজন কেউই বিশ্বাস করতে পারে না এটা সেই চিকেন ডাইবো, কারণ আমাদের ডাইবোর পুরো ফর্মই চেঞ্জ হয়ে যায়, যেটা দেখে বুলের ভয়ে হাঁটু কাঁপতে থাকে। এরপর আর কি, ডাইবো বুলকে উত্তম মধ্যম দিতে থাকে এবং এবার সে বুলকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ না সে মারা যায়, এবং তারপর বুলের মালিককেও মেরে ফেলে আর সকল চিকেনকে তাদের খাঁচা থেকে মুক্ত করে দেয়। এবং এবার গিয়ে ডাইবোর প্রতিশোধ পূর্ণ হয়। এরপর সে ফেকে নিয়ে চিকেন আইল্যান্ডে চলে আসে, যেখানে তার সাথে দেখা হয় সেভেনের। আমি যাচ্ছি ডাইবো স্যার, তুমি আসলেই পাগল সেভেন। আর এই নাও, এটা তোমার তলোয়ার, আর এটাই হয়তো আমাদের শেষ দেখা। তাই আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই সেভেন, আর সেটা হলো তুমি আমার শৈশবের স্টুডেন্ট না সেভেন, বরং তোমাকে আমি 2 বছর আগে সমুদ্রের ধারে মৃতপ্রায় অবস্থায় পেয়েছিলাম। তোমার বাঁচা অসম্ভব ছিল, কিন্তু তোমার ভাগ্য ভালো ছিল যে ওয়ান্ডার ডাক্তার তোমাকে সুস্থ করে তোলে। কিন্তু এখানে আমার বড় একটা অ্যামাউন্ট খরচা চাই, যার কারণে আমি তোমাকে কিলার হতে বলি। তুমি কোনো সাধারণ ছেলে নও সেভেন। আরে কোথায় গেলি? যাওয়ার আগে আমার পুরো কথাটা তো শুনে যেতি। এখন সেভেন এবং প্রিন্সের মধ্যে মারাত্মক ফাইট চলতে থাকে। সেভেনও জানে সে কখনোই প্রিন্সকে হারাতে পারবে না। আর তখনই প্রিন্স সেভেনের তলোয়ারকে গুঁড়ো গুঁড়ো করে ফেলে এবং সেভেনকে শেষ করেই ফেলবে, কিন্তু তখনই সেখানে কোথা থেকে যেন 13 চলে আসে এবং সেভেনকে বাঁচিয়ে নেয়। আরে পাগলি, তুমি আবার কোথা থেকে টপকালে? তুমি আবার আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ না তো? আরো একটা কিলার। আজ তোমাদের দুজনকে শেষ করে দেবো। সেটা তো সময়ই বলে দেবে কে শেষ হবে। এরই সাথে প্রিন্স তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই সেখানে আকাশপথে ফে চলে আসে এবং প্রিন্সের উপর বিরাট এক পাঞ্চ করে দেয়, যেটা প্রিন্স তার শিল্ড দিয়ে আটকে দেয়। এবার তারা 3 জন একসাথে ঝাঁপিয়ে পড়ে প্রিন্সের উপর। তোমরা যদি মনে করে থাকো তোমরা সংখ্যায় বেশি বলেই যে আমাকে হারাতে পারবে, তাহলে তোমরা বোকার স্বর্গে বাস করছো। এরপর প্রিন্স তার ভয়ঙ্কর অস্ত্র গিয়ার 2-তে ট্রান্সফর্ম হয়ে যায় এবং একাই তাদের 3 জনকে থামিয়ে দেয় এবং তাদের 3 জনকে মারাত্মক ইনজুর্ড করে দেয়। ওই পরের বার তোর গিয়ার 2-তে একটা প্যান্টও অ্যাড করে নিস। চুপ কর বুড়ি। এরপর প্রিন্স আহত সেভেনের উপর একটা অ্যাটাক করে দেয়, কিন্তু আবারও 13 সেভেনকে সেই অ্যাটাক থেকে বাঁচিয়ে নেয়। এবার আর কোনো সুযোগ না দিয়ে প্রিন্স 13-এর উপর তার সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাক চালিয়ে দেয়, কিন্তু এবার 7 13-কে সরিয়ে দিয়ে নিজের উপরই অ্যাটাকটা নিয়ে নেয়। তাহলে তোমাকে শেষ হতেই হলো এবার, হ্যাঁ? কে বলেছে হ্যাঁ? আর 7 এবার ডাচনের 7-ডে গোল্ড লক দিয়ে প্রিন্সকে আটকে দেয় এবং এবার ফুল ফোকাস দিয়ে 7 তার ভাঙা সিজারের টুকরোগুলোকে আবার জোড়া লাগিয়ে সামন করে। এখন আমি বুঝেছি ডাচন, তুমি কেন তখন নিজের জীবন দিয়ে সেই অপরিচিত ব্যক্তিগুলোকে বাঁচিয়েছো এবং 7 ফুল স্পিডে তার সিজার
সিজারকে নিজের দিকে আনতে থাকে। কি এই এত অ্যাডভান্স লেভেলের ম্যাজিক কিভাবে ইউজ করতে পারে? কে এই ছেলে? আমি বুঝেছি ডাসন, এটাই আমাদের দায়িত্ব যে আমাদের ভালোবাসার মানুষগুলোকে প্রোটেক্ট করা, যদি সেক্ষেত্রে নিজের জীবনও দেওয়া লাগে। 1 মিনিট, এতে তো 7 নিজেও মারা যাবে। এই দেখেন ডাইবো স্যার, যদিও আমি আপনার একটা ভালো ছাত্র হতে পারিনি, কিন্তু আমি একজন হিরো হয়ে মরছি। 7 না! আর সিজারটা ফুল স্পিডে এসে প্রিন্স এবং 7-এর শরীরের এপার ওপার হয়ে যায় এবং আমাদের 7 সেখানেই বেহুশ হয়ে পড়ে। ফে দ্রুত তার হিলিং ম্যাজিক দিয়ে 7কে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। কিন্তু তখনই 7-এর পাশে আবার প্রিন্স উঠে দাঁড়ায়। আমাদের ভাগ্য ভালো, আমরা স্টানিয়ানরা আমাদের শরীরে 2টা হার্ট নিয়ে ঘুরি। তুমি তো আসলেই সাহসী। এই বলে সে 7কে আবারও খতম করতে যাবে, কিন্তু তখনই ডাইবো সেখানে এসে প্রিন্সের খেয়াল নিজের দিকে টেনে নেয় এবং 7কে বাঁচিয়ে নেয়। এবার প্রিন্স ডাইবোর পিছু লাগে। ডাইবো ডজ করতে করতে বলে, ফে তুমি 7কে হিল করতে থাকো। তখনই 7-এর তার অতীতের খণ্ড খণ্ড স্মৃতি মনে পড়ে। সে কিভাবে শুধু একটা মেয়েকে বাঁচাতে পুরো একটা দেশ এবং পুরো কিলার লিগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু শেষে সেই মেয়ে তার বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়। আর এরপরই 7 কোনো মতে বেঁচে ভাসতে ভাসতে সমুদ্রের কূলে গিয়ে পৌঁছায়, যেখানে তার প্রথম দেখা হয় ফে এবং ডাইবোর সাথে, এবং সে তার সব স্মৃতি ভুলে যায়। সমস্যা নেই, আজ তোদের দুজনকেও আমি শেষ করে দেব। প্লিজ আমাকে মেরে ফেলো, কিন্তু ফে আর 7কে ছেড়ে দাও। আর তখনই 13-এর পিছনে 7 আবার উঠে দাঁড়ায়। প্রিন্স পুরো হতবাক হয়ে যায়, কি? এবং সে দ্রুত 7-এর উপর অ্যাটাক করে দেয় এবং এবার 7 সেই অ্যাটাক সম্পূর্ণ নিজের উপর নিয়ে নেয় এবং নিজের জায়গা থেকে এক চুলও নড়ে না। এটা কিভাবে সম্ভব? আসলে এখন যে 7কে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের পাস্টের 7 এবং সে নিজের তলোয়ারকে নিজের কাছে সামন করে নেয় আর নিজের ম্যাজিক দিয়ে তলোয়ারের ভাঙা অংশগুলো আবার জুড়ে নেয় এবং এবার প্রিন্স কিছুটা ভয় পেয়ে যায়। 7 তার জায়গা থেকে হঠাৎ উধাও হয়ে যায় এবং প্রিন্সের উপর অ্যাটাক করে দেয়। প্রিন্স তার সবচেয়ে স্ট্রংগেস্ট ডিফেন্স ব্যবহার করে, কিন্তু আমাদের 7 ভাই সেটাকে পুরো প্যানকেকের মতো কেটে ফেলে এবং প্রিন্সের এক হাত কেটে দেয়। প্রিন্সের এটা বিশ্বাসই হয় না, এ হঠাৎ করে কিভাবে এতটা শক্তিশালী হতে পারে। এই ব্যাপার তাহলে, এই নাও। এবং প্রিন্স এবার তার স্পেসশিপ ডেকে নেয় এবং এর সাথেই মার্জ হয়ে যায়, যেটা তার সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্ম। আর কি বলবো ভাই, 7 প্রিন্সের স্ট্রংগেস্ট ফর্মকে এক স্ল্যাশে মাঝখান থেকে কেটে দেয়, যার কারণে তার স্পেসশিপ ব্লাস্ট হয়ে যায় এবং সে উড়ে যায়। আমি আবারও ফিরে আসবো। 7 সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর এভাবেই 7 তার আইল্যান্ডকে বাঁচিয়ে নেয়। আপনি দেখেছেন মাস্টার? দ্রুত তাকে মেরে ফেলো এবং তার তলোয়ারটা নিয়ে আসো। তুমি কিভাবে এখনো বেঁচে আছো 7? 13 7কে মারতে পা বাড়াই, কিন্তু তাকে মারতে পারে না, কারণ 7 নিজের জীবনের পরোয়া না করে তাকে বাঁচিয়েছিল। তাই সে শুধু তার তলোয়ারটা নিয়ে সেখান থেকে চলে যায়। এবারের মতো আমি তোমাকে ছেড়ে দিলাম 7, কিন্তু পরের বার তুমি সুস্থ হলে তোমার কবর আমার হাত দিয়েই হবে 7। আর ভাই, এখানে শেষ হচ্ছে এই অস্থির অ্যানিমের প্রথম সিজন। আর ভাই সকল, আমাকে মাফ করে দিও এত লেট করে ভিডিও আনার জন্য। আসলে কি বলতো, মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম এবং একই সাথে আমার এক্সামও শুরু হয়ে গেছিল। তবে সমস্যা নেই, এখন থেকে নিয়মিত ভিডিও আসবে। আর আমি বলে দেই ভাই, এই অ্যানিমের পরের পার্টগুলো আরো মারাত্মক হতে চলেছে, কেননা আমাদের 7 ভাই তার পাস্টের মতো আবারও পুরো কিলার লিগের বিপক্ষে যেতে চলেছে। সো সাবস্ক্রাইব।